বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বিদেশে ক্রীড়া বিনয়ী সকল মানুষদের উদ্দেশ্যে, সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি গতকালের ন্যায় আজও একজন ক্রীড়া সাংবাদিকের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আমি আজকে আবারও পুনরায় সাক্ষাৎকার নেওয়ার জন্য উপস্থিত হয়েছি বাংলার টিভির স্টুডিওতে। এখন আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি ক্রীড়া সাংবাদিক জাকিরুল্লাহ পাতার, যে বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বিশ্লেষণমুখী সাক্ষাৎকার চলমান দ্বিতীয় পর্বে আজকে আমরা ইনশাআল্লাহ বিশ্বকাপ ফুটবল খেলা ফাইনাল খেলার শেষ পর্যায় পর্যন্ত এই চলমান এই সাক্ষাৎকার চালিয়ে যাব, অব্যাহত রাখবো বলে আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমাদের মাঝে আলোচনা করবেন, বিশ্লেষণমুখী আলোচনা করবেন জনাব জাকিরুল্লাহ পাতা, বাংলার টিভির বিশেষ প্রতিনিধি। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে উনি ওনার মতামত জানাবেন। আচ্ছা জাকিরুল্লাহ ভাই। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভালো আছি। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পারতেছি, আমরা সেই ছোটবেলা থেকে বিশ্বকাপ ফুটবল খেলাটা আমরা সবসময় এই বাঙালি জাতি মানে দুইটা দলকে বেশিরভাগ সমর্থন করে এবং তাদের খেলার প্রতি একবারে মানে আন্তরিকভাবে মানে উপভোগ করে এবং বিনোদন মুখী একটা পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশে। তো এখন বর্তমান ফাইনাল পর্যায়ে আইসা আপনি মনে করেন যে খেলার কার কি অবস্থা হইতে পারে? এখন গত পরশুদিন গতকাল থেকে গতকালকে আমাদের জার্মানি হেরে গেল ইয়ার সাথে, তো প্যারাগুয়ের সাথে। তো আপনি এখন বলেন তো ফাইনালেই কারা যাইতে পারে, মানে বিশ্বকাপ ফুটবল খেলার এই কাপটা, বিশ্বকাপ ফুটবল খেলার কাপ কারা নিতে পারে বলে আপনি মনে করেন, বা খেলার পরিবেশে বোঝা যায় কিনা? এই ব্যাপারে আপনার মতামত দেওয়ার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার সেজন্য আমি চিরকৃতজ্ঞ। গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপের আসল লড়াই। 48 দলের থেকে আসছে 32টা দল, রাউন্ড 32। যে এই দলের অর্থ হয়েছে নকআউট, মানে আপনি হারবেন শেষ, টিকে থাকবেন পরের খেলার জন্য প্রস্তুত। যেমন গতকাল 4টা দল বিদায় নিয়েছে: দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি, নেদারল্যান্ড। সবচেয়ে বড় আপসেট বিষয় এই মুহূর্তে জার্মানির বিদায়। আমি বলবো যে এটা কোনো বিদায় না, এটা নিছক একটা দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে এটা রেফারি কিছু কর্মকর্তারা জানে। আপনি দেখেন যে ফাউলের জন্য যে দ্বিতীয় গোলটা বাতিল করা হলো, এই চেয়ে আরও মারাত্মক ফাউল করে অনেক দল, অনেক ক্লাব আন্তর্জাতিক শিরোপা নিয়ে নিছে। আপনি গোলের জন্য ওয়েট করে উঠেছেন, আপনাকে প্রতিপক্ষ ঠেকাবে, আপনি কিন্তু ঠেকানোর চিন্তা করবেন, আপনি গোলের চিন্তা করবেন। আপনার গোল করছেন, রেফারি প্রতিপক্ষের ফাউলে ওজন দেখাইয়া গোলটা বাতিল করবে। একটা গোল বাতিল হলে খেলার জগতে মানসিকতা যেটা ধাক্কা পড়ে, সেই ধাক্কাটা যেটা আমার মতে, সেই ধাক্কাটা জেরেই তারা শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এছাড়াও আমার বিশ্লেষণ মতে যে জার্মানির গোলরক্ষক নয়, ম্যানুয়েল নয়, তিনি 14 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান দলের সদস্য ছিলেন। তাই দেখুন, 14 সাল থেকে 2026 মেসি রোনাল্ডোর সাথে সমান তালে তিনি ফাইট করে চলে গেছেন। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব, যেখানে আপনার হারলে বিদায়, এখানে আপনাকে টিকে ফাইনাল পর্যন্ত যেতে হলে আপনাকে টিকে থাকতে হবে। তাই কোচের উচিত আসলে দ্বিতীয় অধ্যায় কিংবা টাইব্রেকার শুরুর পূর্বে গোলরক্ষককে পরিবর্তন করা। যেহেতু তিনি একটু বয়সী হয়ে গেছেন,
বেশি বয়সে খেলোয়াড়দের পক্ষে সম্ভাবনা তরুণ খেলোয়াড়দের শট প্রতিহত করা। তারপরেও মানুষ একটি শট প্রতিহত করেছেন, কিন্তু 3টা শট বাড়িয়ে দেওয়া ফিরিয়ে যাওয়া জার্মানি হেরে গেল। কিন্তু জার্মানি হেরে গেলেও ফুটবল প্রেমীরা আফসোস করবে না, কারণ আজ পর্যন্ত রাশিয়া তখন সোভিয়েত ইউনিয়ন নামে খ্যাত। সোভিয়েত ইউনিয়নের সাথে 16-0 গোলে জার্মানি জিতছিল, যে রেকর্ডটা আজও অবধি 2026 পর্যন্ত দিচ্ছে, সেই 16 গোলের রেকর্ডে ভাঙতে পারেনি। শুধু 16 গোল নয়, 14 গোল, 12 গোল, 10 গোলের অনেক জয়ের রেকর্ড এখনও বিদ্যমান। 2002 বিশ্বকাপ ফুটবলের সৌদি আরবের বিরুদ্ধে 8-0 গোলের জয়। ব্রাজিলের মাঠে 1 লক্ষ দর্শকের উপস্থিতিতে ব্রাজিলকে 7 গোলে হারানো সহজ কথা। এর নাম জার্মান। যে কোনো দলের জন্য একটা খারাপ সময় যায়, হয়তো জার্মান দলের জন্য খারাপ সময়টা যেতেছে। দেখা যাক আগামীতে কী হয়। এরপরে আসেন আপনার পরের খেলা হল্যান্ড, মরক্কো। এরাও কিন্তু নির্ধারিত 90 মিনিট পার হয়ে গেছে, অতিরিক্ত সময় পর্যন্ত আরও আধা ঘন্টা, 1-1 গোলে ড্র। তারপরে টায়ার ব্রেকার, ভাগ্যের খেলা টায়ার ব্রেকার। ওদের 3টা শট, এদের মরক্কোর 2টা শট দ্বিতীয়ত। তারপরও মরক্কো ভাগ্যের জন্য টায়ার ব্রেকার জয়ী হয়ে গেল। আবার দেখেন জাপান, ব্রাজিল। খেলাটা যখন 1-1 গোলে ড্র, অতিরিক্ত সময়ে প্রায় শেষ পর্যায়ে জাপানিদের একটু ভুলের সুযোগটা নিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে নিয়ে গেল। এটা কিন্তু খেলাই না, এটা কিন্তু আপনার ভাগ্যের খেলার ধারার বিপরীতে ব্রাজিল গোল করে দলকে জিতে নিয়ে গেল রাউন্ড অফ 16, অর্থাৎ পরবর্তী রাউন্ডে। এই খেলাগুলোর মধ্যে আপনার ডু অর ডাই, হয় মরো নাহলে মারো। আপনার ফাইনাল পর্যন্ত যেতে গেলে প্রত্যেকটা খেলা ধাপে ধাপে আপনার জিতে হবে। আবার দেখেন এই খেলাগুলোর মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জিতবো, কারণ এটা 50-50 চান্স। ফুটবল গোলের খেলা, যারা বেশি গোল করে তাহারাই শেষ হয়ে আসে। আচ্ছা, এখন জাকিরুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবেন এটা আলোচনা। আপনি এখন মনে করেন কি অন্য মানে বিশ্বকাপের তুলনায় অন্য যেই খেলাগুলো প্রতি 5 বছর পর পর আমাদের দেশে, আমরা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এই বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে, বা বেশিরভাগই নেইমার বা মেসিকে নিয়ে। এই 2টা দলের এই ভালো খেলোয়াড় 2টা নিয়ে বেশি প্রশংসনীয় হয় দিকে সারা বিশ্বেই তাদের 2জনকে সমর্থন করে। খেলার তুলনায় আপনি মনে করেন ভালো, ভদ্র এবং শৃঙ্খলা যুক্ত খেলায় নেইমার এবং মেসির মধ্যে আপনি কাকে বেশি ভালো মনে করেন? ধন্যবাদ হাসান ভাই, সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই প্রসঙ্গে আমি যদি একজনকে ভালো বলি, আরেকজন হয়ে যাবে খারাপ, আবার একজনকে খারাপ বলে আরেকজন হয়ে যাবে ভালো। যেমন নেইমার ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ 70 গোল করে এখন পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। কিন্তু গোলদাতা হলেও 3 বছর ধরে সে ইনজুরি সেটা লড়াই করে যাচ্ছে। আপনি যখন মাঠে খেলবেন 90 মিনিট 1.5 ঘন্টা, আপনার স্টেমিনা, প্রতিপক্ষের সাথে দৌড়ানো, নিজেকে দৌড়ানো, কন্ট্রোল করা, সেই জিনিসগুলো আগে আপনাকে মাথায় আনতে হবে। আপনিও যদি একটা দল পরিচালনা করেন, আপনি অবশ্যই চাইবেন যে কোন খেলোয়াড়টা ভালো, কোন খেলোয়াড়টা খারাপ। এটা আপনার যে পরবর্তী বাদে কোনো জানে না। আবার দেখেন মেসির কথা বলেন, মেসি প্রথম খেলা পেনাল্টি মিস করার পরেও 2টা গোল করে নিল। তাহারা গোলের জন্য প্রতিনিয়ত সকাল বিকালে, এমনকি ঘুমের মধ্যেও তাহারা প্র্যাকটিস করে। যে অস্ট্রেলিয়ান ডেড ক্রিকেটার শ্যান ওয়ার্ন একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো আপনার সমসাময়িক কিংবা পূর্বের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে কাহাকে আপনার সঙ্গে সম্মান করেন, তখন সে একটা সুন্দর কথা বলছিল যে আমি যখন ঘুমায় থাকি, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ভারতের শচীন টেন্ডুলকার আমার মধ্যে বল বইতেছে। রোনাল্ডো, মেসি তারা এই বয়সে এসেও যে গোলের পরে গোল করে যাচ্ছেন, এটা কিন্তু তাদের একান্ত পরিশ্রম, তাদের অক্লান্ত চেষ্টা, তাহাদের কৌশল, তাহারা যে অনুশীলনগুলো করেন সেটার ফল তাহারা এই বয়স পর্যন্ত করছেন। আর
ভদ্র খেলোয়াড়ের মধ্যে বা উচ্ছৃঙ্খলা সুশৃঙ্খলের মধ্যে যে ব্যাপারটা দাঁড়ায়, অনেকেই বলে অমুক দলকে আমি সমর্থন করে অমুক দলকে, কোনো দলের বিরুদ্ধেই আমরা যাচ্ছি না। যাচ্ছি না। আমরা ব্যক্তি প্লেয়ারদের ব্যক্তিত্ব। মধ্যে মেসি এবং নেইমারের মধ্যে সুশৃঙ্খল খেলা কিছু ডিফারেন্স তো থাকি। হ্যাঁ তার মধ্যে কে মনে করেন এই দুজনের মধ্যে একটু মানে খেলার মধ্যে যে নেইমারের ক্রিস্টাল চিকিৎসা যখন ইঞ্জুরির পূর্বে 3 বছর পূর্বে যখন ছিল, তার কিছু কিছু খেলার ভুলের কৌশল আমার দৃষ্টিতে অনেকের কাছে আজ কিনা জানি না, যেমন প্রতিপক্ষের সাথে আপনার অভিনয় করে পেনাল্টি আদায় করতো, ফাউল করে রেফারির দৃষ্টি এড়িয়ে যেত, সেই তুলনায় মেসি সেই জিনিসটা থেকে মুক্ত। মেসির খেলা, মেসির শর্টকাট আমি বেরোবো, আমরা বল বানাই দেবো না দেব, আমার খেলা আমি খেলে দেবো, আমার পেনাল্টি দিনে অভিনয় করতে হবে না, রেফারির দৃষ্টি এড়ালে চোরাই চোরাই মানে বলি আমরা, যে আপনি যখন একজনকে আঘাত করবেন রেফারি যদি না দেখে, ওটাকে মাউরা প্লেয়ার বলে খেলার আমরা দেখেছি ম্যারাডোনা একবার হাত দিয়ে গোল করে দিয়েছিল। হ্যাঁ হাত দিয়ে গোল করে দেওয়ার পরও রেফারির দৃষ্টিতে আসে না, না আসার পরও কিন্তু সেই গোলটা অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে মাঠের হ্যাঁ। মধ্যে। এখন যাই হোক, আজকে আমরা এই বিশেষ আলোচক ক্রীড়া এর মধ্যে আসলে আমি ছোট্ট একটা কথা বলে একটা খেলোয়াড় উদাহরণ দিতে চাই। যেমন ফ্রান্সের ওসমান ডেম্বলে একজন মুসলমান খেলোয়াড়, তিনি তৃতীয় হ্যাট্রিক খেলেন খুব সম্ভবত আসলে, যে তিনিও কিন্তু একসময় একটা উচ্ছৃঙ্খল আচরণ ছিলেন, লাল কার্ড খাওয়া, খেলোয়াড়দেরই খাওয়া, কিন্তু তিনি একটি আলজেরিয়া মুসলিম মেয়েকে বিয়ে করার পর তাহার আচরণ, তার খেলাধুলা, তার জীবনযাপন সম্পূর্ণ পরিবর্তন। অদ্যাবধি কোনো খেলোয়াড় আগে বলতে পারেন যে ওসমান ডেম্বলে ফাউল করে খেলছে, কোনোটা উচ্ছৃঙ্খল আচরণ, কোনো আপনার ব্যক্তিগত কিংবা ক্লাবের মধ্যে ফাউল কিংবা অন্যান্য যেগুলো থাকে খারাপ আচরণ কিংবা প্রতিহিংসা, এই বিষয়গুলোর থেকে ওসমান ডেম্বলে সম্পূর্ণ ব্যতিক্রম। এবং সে নিজে একটা সাক্ষাৎকার বলছে, এই জন্য আমি আমার আন্তর্জাতিক তিনি আমাকে সাপোর্ট করে গেছেন, সেই জন্য গতবার তিনি বড় বড় বাঁকা বাঁকা প্লেয়ারদের পিছনে ফেলে বিশ্বের খেলোয়াড়দের সর্বশ্রেষ্ঠ পুরস্কার ব্যালন ডি'র পেয়েছেন। ধন্যবাদ জনাব জাকিরুল্লাহ পাতা ভাইকে, তিনি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে আবার বলে রাখি, চলমান ধারাবাহিকতায় আমাদের এই ক্রীড়া বিশ্লেষণমুখী আলোচনা বাংলা টিভিতে দেখতে চোখ রাখবেন। সর্বশেষ আমরা ইনশাআল্লাহ শেখ মোহাম্মদ আসলাম ও কাজী আনোয়ার ভাই সহ আমাদের স্বপন দাস সহ যারা বাংলাদেশের ফুটবল জগতে একটি খেলোয়াড় মানে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখেন, দেশের জন্য ওনারা অবদান রেখেছেন এই আয়োজনে। তো ওনারাও আমাদের মাঝে টকশোতে উপস্থিত ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে দেখার জন্য চোখ রাখতে অনুরোধ করে যাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাশেম, সম্পাদক দৈনিক বাংলার সংবাদ, প্রকাশক দৈনিক বাংলার সংবাদ, চেয়ারম্যান বাংলার টিভি লিমিটেড। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।